রহস্য রোমাঞ্চের জ্বর ছাড়িয়ে ভয় পাওয়া ভয়ঙ্কর গল্পের বাঁধ পেরিয়ে বিভিন্ন স্বাদের গল্প নিয়ে চলে এসেছে গল্প উইথ রায়ান। প্রত্যেক সপ্তাহে থাকছে আপনাদের জন্য নতুন নতুন হাড় হিম করা গল্প। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ভূত কি? যদি আপনাকে এটা জিজ্ঞেস করা হয় তাহলে এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন? নিশ্চয়ই বেশিরভাগ মানুষের উত্তর এটাই হবে যে ভূত একটি অবাস্তব বা কাল্পনিক বিষয়। আসলে এসবের কোনো অস্তিত্বই নেই। বিশ্বাস করুন, একটা সময় আমিও এরকম ভাবতাম। বিজ্ঞানের ছাত্র হিসেবে বিজ্ঞান মনস্ক হওয়া আমার কর্তব্য, এই ছিল আমার বিশ্বাস। আর যেহেতু এসবে বিশ্বাস করতাম না, তাই ভয় পাবার তো প্রশ্নই ওঠে না। কিন্তু ওই যে একটা শব্দ আছে না, অভিজ্ঞতা, এই শব্দটা যেন খুব সহজেই যে কোনো মানুষকে বদলে দিতে পারে। এমনই কিছু ঘটেছিল আমার সঙ্গে, যা আমার সারা জীবনের অভিজ্ঞতা হয়ে থেকে গিয়েছিল আমার সাথে, আর সম্পূর্ণ বদলে দিয়েছিল আমার বিশ্বাসকে। হ্যাঁ, এটা আমার গল্প, আমার নিজের অভিজ্ঞতার গল্প। কিন্তু শুধুই কি আমার নিজেরই গল্প? বোধহয় না। আসলে এই গল্পে জড়িয়ে আছে আরও একজন। সে গল্পে পরে আসছি। আগে আপনাদের আমার পরিচয়টা দিয়ে ফেলি। আমি স্বপ্নময়। বাড়ি ছিল বর্ধমান। পড়াশোনার জন্য শহরে আসা। তবে শহরে আমার থাকার কোনো সমস্যা ছিল না। আমাদের একটা বাড়ি ছিল ওখানে, যদিও সে বাড়িতে কেউ থাকতো না। আসলে শহরে সাধারণত বাড়ির দাম খুব বেশি হয়, কিন্তু ওই বাড়িটা অবিশ্বাস্য কম দামে বাবা পেয়েছিল। বাড়ির মালিক নাকি বিদেশে চলে যাবেন, তাই নামমাত্র মূল্যে বাড়ি বিক্রি করে দেন তিনি। এক বন্ধু মারফত খবর পেয়ে বাবাও কিনে ফেলে সেটা। আর কলেজে ভর্তি হওয়ার পরে সেটা আমার কাজে লেগে যায়। প্রথম দিন মা আসে আমার সাথে, সবকিছু গুছিয়ে দেবার জন্য। 3-4 দিন মা থাকে। বেশ মজাতেই পার হয়ে যায় এই সময়টা। মা চলে যাওয়ার পরের দিন থেকে শুরু হয় আমার একা থাকার জীবন। সকালবেলায় অ্যালার্ম বেজে উঠতেই ঘুমটা ভেঙে যায় আমার। তারপর ফ্রেশ হয়ে টুকটাক রান্না করে খেয়ে বেরিয়ে যায় কলেজে। ফিরে আসতে আসতে বিকেল হয়ে যায়। লাঞ্চটা আমি ক্যান্টিনেই সেরে ফেলি। বাড়িতে এসে হাত মুখ ধুয়ে কফি খেতে খেতে একটু ছাদে হাঁটাহাঁটি করি, তারপর পড়তে বসি। তারপর সকালের যা খাবার থাকে সেটাই রাতে গরম করে খেয়ে শুয়ে পড়ি। এভাবেই আমার কলেজ জীবন কেটে যাওয়ার কথা ছিল, কিন্তু গোল বাঁধল অপ্রত্যাশিতভাবেই। হঠাৎ রাতে ভুলভাল স্বপ্ন দেখা শুরু করলাম। কেমন যেন অদ্ভুত সেই স্বপ্ন। স্বপ্নে আমি একটা হাত দেখতে পাই শুধু। সেই হাতের আকৃতি দেখলে কোনো মেয়ের হাত বলেই মনে হয়। হাতের মধ্যমায় একটা আংটি, সেই আংটিতে একটা নীল পাথর বসানো। হাতটা যেন আমাকে ডাকে, কিছু ইশারা করে বলার চেষ্টা করে আমাকে। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই হয়, তাই না? এসবে আবার কেউ পাত্তা দেয় নাকি? তাই আমিও পাত্তা দিই না। এভাবে চলতে থাকে কয়েকদিন। তারপর একদিন স্বপ্ন দেখি হাতটা আমাকে কোথাও একটা নিয়ে যেতে চাইছে। আমিও তার সাথে চলতে শুরু করি। এসে দাঁড়াই একটা ঘরের সামনে। গল্প উইথ রায়ান চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভয়ঙ্কর এক তন্ত্রভিত্তিক গল্প। লেখিকা সেনজ্যোতি ঘোষের কলমে হাত। গল্পটা মন দিয়ে শুনুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই গল্পের
সমস্ত চরিত্র সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সাথে এই গল্পের কোনো মিল থেকে থাকলে তা অবাঞ্ছনীয় ও কাকতালীয়। গল্পের লেখিকা ভয়ঙ্কর আবহাওয়া তৈরির জন্য এগুলি ব্যবহার করেছেন। আমাদের চ্যানেল কোনো রকম কুসংস্কারকে মান্যতা দেয় না। শুনতে থাকুন আজকের ভয়ানক গল্প, হাত। ঘুম ভেঙে যায় আমার। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:30 বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে করতেই রেডি হতে শুরু করলাম। কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই মনে হলো আমার প্রতিবিম্ব যেন কেমন ঝাপসা হয়ে আসছে, আর তার উপরে ফুটে উঠছে একটা হাতের ছবি। চমকে উঠে পিছনে তাকালাম আমি। না, কেউ নেই। আর থাকবেই বা কিভাবে? আমি তো একাই থাকি এখানে। বুঝলাম ভুল দেখছি। বেশ হাসি পেল আমার। একা থাকতে থাকতে সকালবেলা হ্যালুসিনেশন হচ্ছে আমার। সেসব দেখে ভয়ও পেয়ে যাচ্ছি, এটা ভেবে হাসলাম আমি। তারপর মনে হলো ওই স্বপ্নটার জন্য এমন হচ্ছে হয়তো। আমি হয়তো অবচেতন মনে ওসব নিয়েই ভাবছি। অবশ্য একটা বিষয় যে অদ্ভুত লাগছিল না সেটাও নয়। আমি বেশ কয়েকদিন ধরে একই স্বপ্ন দেখছি। একই স্বপ্ন এতবার আগে আমি দেখিনি। তবে ভাবার সময় তখন আর খুব একটা ছিল না। তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেলাম আমি। কলেজে সারাদিন বেশ ব্যস্ততায় কাটলো। যেদিন প্র্যাকটিক্যাল ক্লাস থাকে সেদিন যেন সব এনার্জি শেষ হয়ে যায়। তার উপরে আবার কিছু জিনিস কেনারও ছিল। সেসব সেরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেল। ঘরে ঢুকে আলো জ্বালাতে গেলাম, জ্বলল না। নিশ্চয়ই লোডশেডিং। মনে মনে বেশ বিরক্ত হলাম আমি। ভাবলাম নামেই শহর, অথচ দিনের মধ্যে বেশিরভাগ সময় লোডশেডিং থাকে। এর থেকে তো আমাদের বর্ধমান অনেক ভালো ছিল। কিন্তু এসব ভেবে আর কি লাভ। মোবাইলে ফ্ল্যাশ লাইট জেলে হাতড়ে হাতড়ে একটা ম্যাচ বক্স পেলাম, কিন্তু মোমবাতি খুঁজে পেলাম না। এমনিতেই ক্লান্ত ছিলাম, তার উপরে এসব ঝামেলা। বিরক্ত হয়ে কোনো রকমে মোবাইলের আলোতেই হাত মুখ ধুয়ে নিলাম। খিদেও পেয়েছিল খুব, কিন্তু অন্ধকারে খাবার বানানো আমার জন্য এক কথায় অসম্ভব। ভাবলাম একটু অপেক্ষা করি, যদি কারেন্ট চলে আসে। কিন্তু মিনিট 15 পরেও কারেন্ট আর এলো না। ততক্ষণে আমি ঘুমে ঢুলছি। ধূপ যা থাকে কপালে, এই ভেবে এবার আমি বিছানায় শুয়ে পড়লাম। ভাবলাম যতক্ষণ না কারেন্ট আসে একটু ঘুমিয়ে নেব। ততক্ষণে কিন্তু অন্ধকারটা অনেকটা চোখে সয়ে এসেছে। হঠাৎ মনে হলো চোখের সামনে থেকে একটা একটা হাত চলে গেল ঠিক আমার বাঁ দিক থেকে ডান দিকে। আমি তাড়াতাড়ি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে এদিক ওদিক বেশ কয়েকবার তাকিয়ে বোঝার চেষ্টা করলাম কি ঘটল, কিন্তু অদ্ভুতভাবে আর কিছুই দেখতে পেলাম না। নিজের উপর নিজেই বিরক্ত হলাম আমি। ভাবলাম আবার সেই হ্যালুসিনেশন হচ্ছে। হয়তো হাতটাকে নিয়ে অবচেতন মনে একটু বেশি ভেবে ফেলছে আমি। সব চিন্তা সরিয়ে রেখে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। হঠাৎ ডান হাতে একটা যন্ত্রণা অনুভব করলাম আমি। কেউ যেন হাতটা খুব জোরে চেপে ধরে আছে। বাঁ হাত দিয়ে ডান হাতটা ধরতেই নরম কিছু একটা উঠে এলো হাতে। চোখের সামনে সেটাকে আনতেই চমকে উঠলাম। দেখি একটা একটা কাটা হাত ধরে আছি। না, এটা যে সে হাত নয়, এটা সেই হাতটা যেটা আমি বারবার স্বপ্নে দেখি। কনুই থেকে কাটা হাতটার মধ্যমায় একটা নীল পাথরের আংটি। হাতটা ছুঁড়ে ফেলে দিয়ে প্রচন্ড আতঙ্কে আমি চেঁচিয়ে উঠলাম। অমনি যেন একটা অন্ধকার পর্দা আমার চোখের সামনে থেকে সরে গেল। আমি দেখলাম ঘরে আলো জ্বলছে, পাখাও ঘুরছে। তার মানে আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম। হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। ঘড়িতে তখন 7টা বাজে। আমি বাড়িতে ফিরেছিলাম 5:30টায়, অর্থাৎ মাঝের সময়টা ঘুমিয়েছি। উঠে বসতে গেলাম আমি।
আর তখনই টের পেলাম ডান হাতে অসহ্য ব্যথা। তাকিয়ে দেখি লাল লাল দাগ হয়ে গেছে হাতে, যেন কেউ খুব শক্ত করে চেপে ধরেছিল আমার হাতটা। এবার একটু ভয় পেলাম, কিন্তু তারপর ভাবলাম হয়তো কোনোভাবে চাপ লেগেছে ঘুমের মধ্যে। বাড়ি ফেরার পর থেকে কিছুই খাওয়া হয়নি, খিদেও পেয়েছে খুব। রান্নাঘরে গেলাম ঠিকই, কিন্তু কিছু বানাতেই ইচ্ছা করলো না। অগত্যা 4 পিস পাউরুটি টোস্ট বানিয়ে নিয়ে ঘরে এসে বসলাম। সবে টোস্টে একটা কামড় বসিয়েছি, ঠিক তখনই একটা শব্দ পেলাম, অনেকটা কোনো ভারী বাসন পড়লে যেমন শব্দ হয় তেমন। রান্নাঘরে ছুটে গেলাম, গিয়ে দেখি সব যেমন থাকার কথা তেমনই আছে, অথচ আমি একটা আওয়াজ যে শুনেছি সেটা আমার পরিষ্কার মনে আছে। এখানে যদি সব ঠিকই থাকে তাহলে আওয়াজটা কিসের ছিল? এই ভাবতে ভাবতেই ঘরে চলে এলাম, আর সেখানেই যেন আমার জন্য দ্বিতীয় ধাক্কাটা অপেক্ষা করছিল। ঘরে ঢুকে দেখি প্লেটে রেখে যাওয়া টোস্টগুলো উধাও। উধাও মানে উধাও, একটা কণাও পড়ে নেই প্লেটে। অথচ আমি যে ওগুলো খাইনি সেটাও স্পষ্ট মনে পড়ছে আমার। 4-4টে টোস্ট গেল কোথায়? তাহলে কি বিড়াল? কিন্তু এত কম সময়ে 4টে টোস্ট নিয়ে যাওয়া কি বিড়ালের পক্ষে সম্ভব? তাছাড়া ঘরের দরজা জানলাও তো বন্ধ, বিড়াল ঢুকবে কিভাবে? বাড়িতে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছিলাম না। কেমন যেন অজানা আশঙ্কায় অস্থির হয়ে উঠছিলাম আমি। মাথা থেকে এসব চিন্তা বের করার জন্য বই নিয়ে পড়তে বসলাম, আর সঙ্গে সঙ্গে আবার লোডশেডিং হয়ে গেল। এবার বেশ বিরক্ত হলাম আমি। মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ছাদে গিয়ে দাঁড়ালাম, আর তখনই আমার চোখে পড়ল আশেপাশের সব বাড়িতে আলো জ্বলছে। তার মানে কিছু একটা সমস্যা আমার বাড়িতেই হয়েছে। আর কোনো উপায় নেই, বাধ্য হয়ে দোকান থেকে 2টো মোমবাতি কিনে আনলাম। তারপর বাড়িতে এসে মোমবাতি 2টো টেবিলের উপর জ্বালিয়ে পড়তে বসলাম। খুব বেশি হলে মিনিট 2 সবকিছু চুপচাপ। তারপরেই একসাথে 2টো মোমবাতি নিভে গেল। এক ঝলক ঠান্ডা বাতাস যেন বয়ে গেল আমার চারপাশে, যেটা আমাকে ওই গরমের মধ্যেও ভিতরে ভিতরে কাঁপিয়ে দিল। আর ঠিক তারপরেই আমি একটা খসখস আওয়াজ শুনতে পেলাম। খুব দ্রুত কাগজে পেন দিয়ে লিখলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ। ভয়ে দম বন্ধ হয়ে আসছিল আমার। চেয়ারে সিটিয়ে বসে রইলাম। এভাবে কতক্ষণ কাটলো জানি না। হঠাৎ ঠিক যেভাবে কারেন্ট চলে গিয়েছিল ঠিক সেইভাবেই ফিরে এলো। দেখলাম আমার সামনে পড়ে আছে একটা খোলা খাতা। সেখানে লেখা, এই ঘর এই বাড়ি সব আমার। এখানে যে আসে সে মরার জন্য আসে, যে থাকে সে মরার জন্য থাকে। তুইও এখানে মরার জন্য এসেছিস। মরবি, খুব তাড়াতাড়ি মরবি। কেউ বাঁচাতে পারবে না তোকে আমার হাত থেকে। চোখের সামনে এসব দেখেও যেন বিশ্বাস করতে পারছিলাম না আমি। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমার বিজ্ঞান মনস্ক চেতনা একটু একটু করে হেরে যাচ্ছিল চোখের সামনে ঘটে যাওয়া অভিজ্ঞতার কাছে। বুঝতে পারছিলাম কিছু একটা ঘটছে আমার চারপাশে। আর কোনো উপায় না পেয়ে ফোন করলাম আমার একমাত্র বন্ধু রনিতকে। ফোন করলাম ঠিকই, কিন্তু কি বলবো, কিভাবে বলবো, আর বললেও ও বিশ্বাস করবে কিনা কিছু বুঝতে পারছিলাম না। অথচ এছাড়া আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। প্রথমবার রনিত রিসিভ করলো না ফোনটা। আমি যেন একটু শান্তি পেলাম মনে মনে। ভাবলাম একদিকে ভালোই হয়েছে, ফোন ধরলেই বা কি বলতাম। কিন্তু মিনিট খানেক পরে রথিন নিজেই ফোন করলো। কিভাবে ওকে সব বলবো ভাবতে ভাবতেই ফোনটা রিসিভ করলাম। ওপার থেকে কথা ভেসে এলো। হ্যালো স্বপ্নময়, ফোন করেছিলি? কাঁপা কাঁপা গলায় বললাম, তুই একটু
আমার বাড়িতে আসতে পারবি? কেন বলতো? ফোনে সব বলা যাবে না। তুই তুই আয়, তারপরে সব বলবো। ঠিক আছে, বাট এইটুকু তো বল, কোনো প্রবলেম হয়নি তো? বড় নাকি ছোট জানি না, আমি এখনো কিছুই বুঝতে পারছি না। তুই যদি পারিস তাহলে তাড়াতাড়ি আয় ভাই। বেশ, তুই ওয়েট কর, আমি আসছি এক্ষুনি। রনিত ফোন কেটে দিল। আমি বসে রইলাম ঠিক ওইখানে। মনে মনে ভাবছিলাম, যাই হয়ে যাক, এখানে আর একা থাকবো না। একা কেন, কারোর সঙ্গে হলেও এখানে থাকা অসম্ভব। কতক্ষণ চুপচাপ বসেছিলাম জানি না। এর মধ্যেই কলিং বেলের শব্দ শুনতে পেলাম। হঠাৎ যেন মনের ভিতর জোর পেলাম একটু। উঠে গিয়ে দরজা খুললাম। যা ভেবেছিলাম ঠিক তাই, রনিত এসেছে। দরজা খুলতেই বলল, কিরে, এভাবে ফোন করলি যে? শরীর তো ঠিক আছে তো? আমি বললাম, ভিতরে আয়, তারপর সব বলছি। রনিত ভিতরে এসে বসলো। আমি ভালো করে দরজা বন্ধ করে দিলাম। তারপর বললাম, দুদিন ধরে এই বাড়িতে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে রে রনিত। কি করব কিছু বুঝতে পারছিলাম না, তাই তোকে ডাকলাম। রনিত বলল, বেশ, বল কি হয়েছে। আমি সবকিছু খুলে বললাম ওকে। কিন্তু রনিত যেন সেসব কিছুই বিশ্বাস করলো না, উল্টে হাসতে শুরু করলো আমার কথা শুনে। মনে মনে এই ভয়টাই পাচ্ছিলাম আমি। আসলে কেউ আমার এসব কথা বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু এখন আমার কাছে কোনো রাস্তাই খোলা নেই। রনিতকে সবকিছু বিশ্বাস করাতেই হবে আমাকে। তাই তাড়াতাড়ি বললাম, তুই যেটা ভাবছিস সেটা নয়। তোকে মিথ্যে বলে আমার কি লাভ? আমি সত্যি গত দুদিন ধরে ফিল করছি কেউ একজন আমার আশেপাশে রয়েছে। সে আমাকে দেখছে, অনুসরণ করছে, এমনকি সে মাঝে মধ্যে আমার ক্ষতি করারও চেষ্টা করছে। কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। যেটা দেখতেই পারছিস না সেটা বিশ্বাস করছিস কিভাবে? বিশ্বাস করছি, তার তার কারণ আছে। আমি দেখতে না পেলেও অনুভব করতে পারছি তাকে। আচ্ছা, কি অনুভব করছিস? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিস? ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারে মানুষ, কিন্তু জেগে জেগে কিভাবে দেখব? তুই সবকিছু জেগে জেগে দেখছিস? তোর কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে। আমি তাড়াতাড়ি নিজের খাতাটা নিয়ে এলাম, যেটাতে ওই ভুতুড়ে নোটটা লেখা ছিল। ওর দিকে খাতাটা বাড়িয়ে দিয়ে বললাম, দেখ, এর মধ্যে যেটা লেখা আছে সেটা একটু আগেই কেউ একজন লিখেছে। ও খাতাটা দেখে হেসে উঠল। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম ওর দিকে। সেটা দেখে ও বলল, তুই কি গল্প লেখা শুরু করেছিস? আমি অবাক হয়ে বললাম, মানে? ও খাতাটা আমাকে দিল। আমি অবাক হয়ে দেখলাম সেখানে শুধু আমার কলেজের নোটস লেখা, কিন্তু আমি তো কিছুই লিখিনি এগুলো। তাহলে এসব কিভাবে হচ্ছে? রনিত বলল, আমার মনে হয় সমস্যাটা তোর মানসিক। মানে আমি পাগল হয়ে গেছি? না, পাগল নয়, কিন্তু মানসিকভাবে চাপে আছিস হয়তো, তাই এসব দেখছিস। কিন্তু এগুলো কোনোটাই বাস্তব নয়। হ্যাঁ, এবার একটু কফি খাওয়া, অনেক বকবক করেছি। আমি ওর জন্য কফি আনতে কিচেনে গেলাম। মাথায় তখন ওর কথাগুলি ঘুরছিল। ভাবছিলাম, যা যা ঘুরছে সেসব কি আমার কল্পনা? কফির জন্য জল গরম করতে বসিয়ে এগ টোস্ট বানাতে যাচ্ছিলাম। ঠিক সেই সময় রনিত এসে বলল, চল তোকে সাহায্য করে দিই। ফ্রিজ থেকে ডিম, রুটি, পেঁয়াজ বের করে মুহূর্তের মধ্যে সব রেডি করে ফেলল। আমি একটু অবাক হলাম, এত তাড়াতাড়ি ও কিভাবে কাজ করছে? কৌতূহল নিয়ে ওর দিকে তাকাতেই শিউরে উঠলাম। কোথায় রনিত? টোস্ট বানাচ্ছে একটা কাটা হাত, যে হাতের মধ্যমায় একটা আংটি।
আমি ভয় চিৎকার করে বেরিয়ে এলাম কিচেন থেকে। তারপর বেডরুমে এসে দেখলাম রনিত বসে আছে। আমাকে দেখে অবাক হয়ে সে বলল, কি হয়েছে? আবার কিছু দেখেছিস? আমি ভয়ে ভয়ে বললাম, তুই 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 এখানে কি করে এলি? তুই না কিচেনে ছিলি? মানে? তুই তুই আমাকে ঠিক করে বল, তুই কি কিচেনে গিয়েছিলি? না তো, আমি কিচেনে কখন গেলাম? তখন থেকে তো এখানেই বসে আছি। ওর কথা শুনে আমি আরো ভয় পেয়ে গেলাম। তার মানে আমি ওখানে যাকে দেখেছি সেটা রনিত ছিল না। রনিত আমার হাত ধরে টেনে বসালো ওর পাশে, তারপর বলল, সামান্য হাত নিয়ে কি এত ভয় পাচ্ছিস বলতো? আমি বললাম, ওটা সামান্য হাত নয় রে রনিত, ওটা খুব ভয়ঙ্কর কিছু। একটু আগে ওই হাত কিচেনে ছিল, তাও তোর রূপ ধরে। রনিত তার হাতটা আমার সামনে নিয়ে এলো, তারপর বলল, এই হাতটা দেখে এত ভয়ের কি আছে? রনিতের হাতটা দেখে আমি চমকে উঠলাম। এটা তো সেই হাত যেটা আমি একটু আগে কিচেনে দেখেছিলাম। শুধু কিচেনে নয়, এই হাত আমি বারবার সব জায়গাতেই দেখেছি। এই হাতেও মধ্যমাতে সেই আংটিটা। আমি চিৎকার করে ছুটে বেরোতে গেলাম ঘর থেকে, কিন্তু আমি দরজা অবধি পৌঁছানোর আগেই সেটা বন্ধ হয়ে গেল। অনেক চেষ্টা করেও আমি খুলতে পারলাম না ওই দরজা। আমাকে দরজা খোলার বৃথা চেষ্টা করতে দেখে কেউ খুব বিশ্রীভাবে হেসে উঠল। পিছনে তাকালাম সেই হাসির শব্দ শুনে। তাকিয়ে দেখি সেখানে রনিতের কোনো চিহ্ন নেই, শুধু একটা কাটা হাত এগিয়ে আসছে আমার দিকে। আমার পালাবার পথ নেই, ভয়ে বসে পড়লাম মেঝেতে। কাটা হাতটা এগিয়ে আসছে আমার দিকে। চোখ বন্ধ করে ফেললাম আমি। কতক্ষণ এভাবে কেটেছে জানি না। হঠাৎ কলিং বেলের শব্দে চমকে উঠে তাকালাম। দেখি আমি বিছানার উপরে বসে আছি, সামনে সেই খাতাটা খোলা। তবে কি আমি স্বপ্ন দেখছিলাম? ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8:15 বাজে। 8টায় আমি রনিতকে ফোন করেছিলাম। মাঝখানে মাত্র 15 মিনিট কেটেছে। এইটুকু সময়ের মধ্যে আমি ঘুমিয়ে পড়লাম। কলিং বেল আবার বেজে উঠল। দরজা খুলে দেখি রনিত এসেছে। প্রথমেই আমার চোখ পড়ল ওর হাতের দিকে। না, ওর হাত তো ঠিকই আছে। আমাকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে রনিত বলল, তোর কি হয়েছে বলতো? এরকম অবাক হয়ে তাকিয়ে আছিস কেন? ঘরে ঢুকতে দিবি না? আমি তাড়াতাড়ি ওকে নিয়ে ঘরের ভিতর চলে এলাম। রনিত বলল, চুপ করেই থাকবি নাকি বলবি ফোন করেছিলি কেন আমায়? আমি রনিতকে সব কিছু খুলে বললাম। সব শুনে একটু চিন্তায় পড়ল সে। তারপর বলল, তোর কি মনে হয় এগুলো কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি, নাকি পুরোটাই তোর মনের ভুল? ফাঁকা বাড়িতে একা থাকতে গিয়ে ভয় পাচ্ছিস আর এসব কল্পনা করছিস? অসম্ভব। একটা ঘটনা মনের ভুল হতেই পারে, কিন্তু একের পর এক ঘটনা ঘটছে। একটু আগেও ঘটে গেছে। এই বাড়িতে কিছু একটা আছেই, কিছু একটা আছেই। রনিত সব কিছু শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, তুই এক কাজ কর, আমার সাথে চল আমার বাড়িতে। এখানে আর একা একা তোকে থাকতে হবে না। এই কথাটা শুনে বেশ খুশি হলাম আমি। সত্যি আমি এই বাড়িতে আর থাকতে চাইছিলাম না। তাই বললাম, তুই বস একটু, আমি তোর জন্য কফি আনছি, তারপর বেরোবো। ও ঘাড় নেড়ে বলল, ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি করিস। এই বাড়িতে বেশিক্ষণ থাকাটা কারোর জন্যই নিরাপদ বলে মনে হচ্ছে না। আমি কিচেনে গিয়ে দেখি দেওয়ালে লেখা, এই বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করিস না, ফল ভালো হবে না। কিন্তু আমি এই লেখা দেখেও আর ভয় পেলাম না। মনে মনে বললাম, এখন আমি আর একা নই, রনিত আছে এখানে আমার সাথে।
আর আমি ওর সঙ্গে যাবই। তুমি আটকাতে পারলে আটকে দেখাও। কফি নিয়ে ঘরে এসে রনিতকে বললাম, তুই একটু বস, আমি ততক্ষণ রেডি হইনি। রনিত ঘাড় নেড়ে সম্মতি জানালো। আমি তাড়াতাড়ি রেডি হতে শুরু করলাম। হঠাৎ একটা কাশির শব্দ পেয়ে ছুটে গিয়ে দেখি রনিত মেঝেতে পড়ে আছে, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে ওর। আমাকে দেখে রনিত বলল, তুই আমাকে কে খাওয়ালি? রনিতের অবস্থা দেখে আমি ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু তার সাথে এটাও বুঝতে পারছিলাম যে এটা তারই কাজ, যে আমাকে এখানে আটকে রাখতে চাইছে। রনিতের অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছিল। আমি আর কোনো উপায় না দেখে অ্যাম্বুলেন্সে কল করতে যাচ্ছিলাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্স নিজে এসে দাঁড়ালো আমার বাড়ির সামনে। আমি দরজা খুলতেই দুজন এগিয়ে এসে বলল, পেশেন্ট কোথায়? আমি একটু অবাক হয়ে বললাম, আপনাদের কি কেউ আসতে বলেছিল এখানে? একজন একটু সন্দেহের চোখে তাকিয়ে বলল, আপনি স্বপ্নময় তো? আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমি তো। আরে, আপনি তো মিনিট 10 আগে ফোন করেছিলেন। আমি আর কথা বাড়ালাম না। ফোন আমি করিনি, আর 10 মিনিট আগে রনি তো সম্পূর্ণ সুস্থ ছিল। অর্থাৎ যা হচ্ছে সবটাই কারো নিখুঁত পরিকল্পনা। সে জানতো রনিত অসুস্থ হয়ে পড়বে। রনিতকে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তোলার সাথে সাথে আমার ঘরের দরজা বন্ধ হয়ে গেল। আমি চুপচাপ বসে পড়লাম বিছানার উপরে। আর তখনই কেউ কানের কাছে ফিসফিস করে বলে উঠল, তোকে বারণ করেছিলাম না ঘর থেকে বেরোতে? দেখলি তো আমার কথা না শোনার পর কি হলো? আমার ইচ্ছে ছাড়া তুই কোথাও বেরোতে পারবি না। তাই চুপচাপ আমার কথা শুনে চল। তোর জন্য এটাই ভালো হবে, আর তোর বন্ধুদের জন্য। আমি ঘরের আলো নিভিয়ে দিয়ে শুয়ে পড়লাম। নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। পরের দিন সকাল থেকে শুয়ে বসে ঠিক কিভাবে সময় পার হয়ে গেল বুঝতে পারলাম না। আসলে আমার কিছুই ভালো লাগছিল না। ফোনের নেটওয়ার্ক চলে গিয়েছিল বৃতির অসুস্থ হবার পর থেকেই। অবশ্য ফোন ঠিক থাকলেও আমি আর কারো কাছে সাহায্য চাইতাম না। মনে হচ্ছিল এক অন্ধকার জগতে বাস করছি আমি, যেখান থেকে আর কোনোদিনও বেরোতে পারবো না। সারাটা দিন কিভাবে পার করলাম জানি না। সন্ধ্যায় আবার কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি রনিত এসেছে, আর তার সাথে ওর বন্ধু রোহিত। রনিতকে দেখে মনে একটু জোর পেলাম, কিন্তু তার সাথে একটা ভয়ও ছিল। যদি আবার ওর কোনো ক্ষতি করে দেয় ওই হাতের মালিক। রনিত ঘরে ঢুকে আমাকে জড়িয়ে ধরল, তারপর বলল, সরি স্বপ্নময়, কাল আমি তোকে বিনা কারণে দোষারোপ করেছি। আসলে সবটাই আত্মার কারসাজি ছিল। সে যে কোনো মূল্যে তোকে আটকে রাখতে চাইছিল, আর তার জন্যই আমাকে বাইরে বের করে দিতেই হতো। তাই ওই আত্মা আমাকে অসুস্থ করে দিয়েছিল। আমি বললাম, তারপর কি হয়েছিল রনিত? এখন কেমন আছিস তুই? আমাকে তো যেতেই হয়নি হাসপাতালে। তোর বাড়ি থেকে বেরোনোর মিনিট 2 পরেই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছিলাম। আর তখন বুঝলাম এখানে ভয়ঙ্কর কিছু একটা আছে। তাই ভাবলাম আগে সব ব্যবস্থা করি, তারপর তোর কাছে আসবো। আমি একটু অবাক হলাম। কি ব্যবস্থা করেছিস তুই? রোহিত বলল, রনিত আমাকে সবকিছুই জানিয়েছে, আর আমি তোমার জন্য এইটা নিয়ে এসেছি। রোহিত আমাকে একটা তাবিজ দিল। আমি তাবিজটা হাতে নিতেই কেমন একটা শক্তি অনুভব করলাম যেন। রোহিত বলল, আসলে আমার এক বন্ধু আছে, সে তন্ত্র সাধনা করে। আমরা তারই সাহায্য নিয়েছিলাম। সে আজ আসতে পারেনি, তাই এই তাবিজ পাঠিয়েছে। এটা নিজের কাছে রাখো তুমি। কোনো আত্মা আর তোমাকে স্পর্শ করতে পারবে না। আমি খুশি হয়ে বললাম, তার মানে আমি এখন এই বাড়ি ছাড়তে পারি? রনিত বলল, আমরা এটাও জানতে চেয়েছিলাম রে, কিন্তু রোহিতের সেই বন্ধুর কথায় এখন তোর এখানে থাকাই উচিত হবে।
আমি বিরক্ত হয়ে বললাম, কিন্তু কেন? আমার অপরাধ কি? এখানে থাকলে ও মেরে ফেলবে আমাকে, তাও আমাকে এখানেই পড়ে থাকতে হবে? রোহিত বলল, তুমি একটু শান্ত হও স্বপ্নময়। তুমি কি ভাবছো এখান থেকে বেরোতে পারলেই বেঁচে যাবে? পারবে না। ওই আত্মা তোমার পিছু নেবে। ওর যদি তোমাকে মারার হতো তাহলে কি এতদিনে মারতো না? সুযোগ তো অনেক পেয়েছে। আর তখন তোমার কাছে তাবিজও ছিল না। প্রথম দিনই তোমাকে মেরে ফেলতো ও। কিন্তু সেটা না করে ও তোমাকে ভয় দেখাচ্ছে। এর অর্থ ও তোমাকে কিছু বলতে চায়, বা তোমাকে দিয়ে কিছু করাতে চায়। ওই আত্মাকে শেষ না করা অবধি তুমি রেহাই পাবে না। তাই ভালো হবে কটা দিন অপেক্ষা করো, জানার চেষ্টা করো কি চায়। আর তাবিজ তো রইলই। রনিত বলল, রোহিত একদম ঠিক বলেছে। তুই একটু শান্ত থাক। কাল তো আমরা সবাই আসবই, কিন্তু এখন আমরা যাই। 15 মিনিটের বেশি এখানে থাকা উচিত হবে না আমাদের। তুই সাবধানে থাকিস। রনিত আর ওর বন্ধু রোহিত চলে গেলে আমি ভালো করে হাতে বেঁধে নিলাম তাবিজটা। তারপর দরজা বন্ধ করে ঘরে এলাম। চারিদিক কেমন যেন নিশ্চুপ হয়ে আছে, যেন আমি ছাড়া আর কেউ ছিলই না আমার চারপাশে। আমি মনে মনে ভাবলাম, এটা কি সত্যিই সবকিছু ঠিক হয়ে যাবার সংকেত, নাকি ঝড়ের পূর্বাভাস? সন্ধ্যা থেকে রাত অবধি আর কোনো সমস্যা হয়নি আমার। মনে হচ্ছিল সবকিছু এই তাবিজের জন্যই হচ্ছে। এতদিন পরে একটু স্বাভাবিক জীবন ফিরে পেয়ে বেশ খুশি হলাম আমি। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম তাড়াতাড়ি। কাল রনিতরা আসবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো। আমি বেশ নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না। হঠাৎ তীব্র শ্বাসকষ্ট শুরু হলো। চোখ মিলে দেখি সারা ঘর ধোঁয়ায় ভরে গেছে। আমি ভয় পেয়ে গেলাম। এত ধোঁয়া কোথা থেকে আসছে? আগুন ধরে যায়নি তো কোথাও? তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ঘরের দরজা খুলে বেরোতে গেলাম। ঠিক তখনই কেউ আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল মেঝেতে। দেখলাম সেই হাতটা আমার গলা থেকে মাত্র 1 আঙুল দূরে স্থির হয়ে আছে, যেন আমার গলা টিপে ধরতে গিয়ে থমকে গেছে। মিনিট 2 এভাবে থেকে অদৃশ্য হয়ে গেল হাতটা। আমি উঠে দাঁড়ালাম। ঠিক তখনই আমার চোখে পড়ল দেয়ালে লেখা, ওসব তাবিজ দিয়ে আমাকে আটকাবি ভেবেছিস? কিচ্ছু হবে না ওসবে। তুই মরবি, আর সাথে বাকিগুলো। পরের দিন সকালেই রোহিত আর রনিত আসলো, আর ওদের সাথে আসলো আরো একজন যাকে আমি চিনতাম না। রোহিত আমার সাথে তার পরিচয় করিয়ে দিল। ওর নাম তমাল। ও রোহিতের বন্ধু। প্যারানর্মাল বিষয় নিয়ে গবেষণা করার সাথে সাথে ও তন্ত্রবিদ্যার চর্চাও করে। তমাল প্রতিটা ঘর ঘুরে ঘুরে দেখল, কোথাও কোনো সমস্যা তার নজরে এলো না। হঠাৎ করে যেন সবকিছু একটু বেশি স্বাভাবিক হয়ে উঠেছিল। প্রতিটা ঘর ঘুরে দেখে তমাল বলল, এখানে তো কোনো অস্বাভাবিক কিছুই চোখে পড়ছে না আমার। একটু অবাক হয়ে রোহিত বলল, তার মানে তুই বলতে চাইছিস যে এখানে আদৌ কোনো সমস্যা নেই? যা ঘটেছে সব স্বপ্নময় মনের ভুল? তমাল বলল, না, আমি তো একবারও সেটা বলিনি। বরং আমি বলছি, যা ভেবেছিলাম সেটা ভুল ছিল। এখানে সমস্যাটা তো আরো গভীরে। তার মানে কিছু তো এখানে ছিলই রোহিত, না হলে তো স্বপ্নময় মিথ্যে বলবে না। কিন্তু যে ছিল সে আর এখন নেই। তার মানে ভূত চলে গেছে? ভূত বলে কিছু হয় না, ওটা হলো আত্মা। আর চলে হয়তো যায়নি, কিন্তু নিজেকে লুকিয়ে রেখেছে। এই আত্মা কোনো সাধারণ আত্মা নয়, খুবই বুদ্ধিমান আর ভয়ঙ্কর এই আত্মা। ও বুঝে গেছে আমি ওর সাথে লড়াই করতে এসেছি, তাই হয়তো নিজেকে গুটিয়ে রেখেছে। হয়তো আমার কোনো পরীক্ষা নিতে চাইছে। আবার এটাও হতে পারে সে আমাকে হঠাৎ করে কোনো বিপদে ফেলতে চাইছে। তাহলে কি হবে এবার? সেটাই তো হলো প্রশ্ন। এই বাড়িতে এমন কোনো জায়গা আছে যেখানে সে লুকিয়ে রয়েছে? আচ্ছা স্বপ্নময়, এই বাড়িতে আর কি কোনো ঘর আছে? আমি বললাম, না, আর তো কোনো ঘর নেই এখানে।
তমাল বলল, তাহলে তো কোন জায়গা আছে, আর সেটা তোমাকেই খুঁজে বের করতে হবে স্বপ্নময়। আমি আমি কিভাবে খুঁজে বের করব? হ্যাঁ, তুমিই পারবে। দেখো, প্রথমে আমি ভেবেছিলাম কোনোভাবে ওই আত্মার সাথে সংযোগ স্থাপন করে তাকে নিজের বশে এনে কিছু করব, কিন্তু এখন বুঝতে পারছি সেটা একটা সম্পূর্ণ অসম্ভব বিষয়। সে আমাদের সাথে কোনোভাবে সংযোগ স্থাপন করতেই চায় না, শুধু তোমার সাথেই সে সংযোগ স্থাপন করতে চায় বা যোগাযোগ করতে চায়। তাই তোমাকে এই বাড়ি ছেড়ে সে আর কোথাও বেরোতে দিচ্ছে না। রনিত বলল, কিন্তু তমাল, এই বাড়িতে ও একা একা কিভাবে থাকবে? যতক্ষণ সবকিছু জানা না যাচ্ছে ততক্ষণ ওকে একাই থাকতে হবে রনিত। তমাল ব্যাগ থেকে বেশ কিছু মোমবাতি বের করলো, তারপর বলল, এবার আমাদের ওর সাথে একটু খেলতে হবে। এই মোমবাতি আমি সব ঘরে লাগিয়ে দেব। যতক্ষণ এগুলো জ্বলবে ততক্ষণ পর্যন্ত ওই আত্মা এই ঘরে প্রবেশও করতে পারবে না। আর আমার তাবিজ তো আছেই, ওই তাবিজ থাকলে স্বপ্নময়কে ছুঁতেও পারবে না ও। অর্থাৎ এবারও ওই আত্মা কিছু একটা করবে, যেমন হয় তাকে মোমবাতি নেভাতে হবে, অথবা এমন কিছু করতে হবে যাতে স্বপ্নময় নিজেই ওর কথা শুনতে চায়। বুঝলে? এটুকু বলেই তমাল একটা চক দিয়ে দেয়ালে লিখে দিল, শুধু আজকের রাত, কাল সকালে স্বপ্নময়কে আমরা নিয়ে যাব। লেখাটা হয়তো ঠিকমতো শেষও করেনি তমাল, তার আগেই একটা দমকা হাওয়া তাকে যেন ছুঁড়ে ফেলে দিল ঘরের এক কোণে। তারপরেই একটা অদ্ভুত হাসির শব্দ শুনতে পেলাম আমরা। রোহিত তাড়াতাড়ি তমালের দিকে যাচ্ছিল, কিন্তু তমালের কাছে যাওয়ার আগেই হাওয়াটা ঘরের ভিতর এক ভয়ঙ্কর ঘূর্ণির রূপ ধরল। আমি, রনিত, রোহিত ছিটকে পড়লাম তিন দিকে। কিছুক্ষণ পরে হাওয়া থেমে গেল। ধীরে ধীরে উঠে দেখি ঘরের সব জিনিসপত্র একেবারে ঠিক আছে, শুধু যা ঘটেছে সেটা আমাদের সাথেই ঘটেছে। তমালের কপাল ফেটে রক্ত পড়ছে, রনির ভয়ে কাঁপছে রীতিমতো। আমি তমালের দিকে এগিয়ে যেতেই ওই ইশারায় আমাকে বারণ করল, তারপর দেয়ালের দিকে দেখতে বলল। দেখি যেখানে তমাল লিখেছিল যে আমাকে এখান থেকে নিয়ে যাবে, সেখানে ওর সেই লেখা খুব ভালো করে মুছে ফেলা হয়েছে। এখন সেখানে লেখা আছে, কি ভাবছিস তোরা, ওই মোমবাতি দিয়ে আমাকে আটকাবি? পারবি না, তোরাও মরবি। বাঁচতে চাইলে চুপচাপ চলে যা, না হলে সব কটাকে শেষ করে দেব। রোহিত বলল, তার মানে ও সব জেনে গেছে? তমাল হাসল। না, এসবের মানে হলো ও আমাদের পরিকল্পনা সফল করতে সাহায্য করছে। আমরা ঠিক দিকেই এগোচ্ছি। কিন্তু এটা তো আমাদের সাবধান করার জন্য লেখা। হ্যাঁ, আমি তো এরকম কিছুই চাইছিলাম। ও আমাদের বাধা দিতে চাইছে, অর্থাৎ এবার ও মরিয়া হয়ে উঠবে স্বপ্নময়ের জন্য। এটা জানা সহজ হবে যে ও কি চায়। তমাল মোমবাতিগুলো প্রতিটা ঘরে লাগিয়ে দিল, তারপর আমাকে বলল, আজ রাতটা খুব সাবধানে থেকো স্বপ্নময়। কোনোভাবেই কিন্তু তাবিজ খোলো না, আর যদি কোনো সংকেত পাও সেটাকে ধরে সব সত্যিটা জানার চেষ্টা করো। আমি ঘাড় নাড়লাম। রনিত বলল, ভয় পাস না, কাল আমরা আসবো, তুই শুধু সবকিছু জানার চেষ্টা কর। ওরা চলে গেলে আমি প্রতিটা ঘরে গিয়ে দেখে এলাম মোমবাতি সব ঘরেই জ্বলছে। এর মানে হলো সে এখন এখানে নেই। নিশ্চিন্ত হয়ে বেডরুমে গিয়ে বসলাম আমি। সেদিন সন্ধ্যে থেকে শুরু হলো ঝড় বৃষ্টি। যত রাত বাড়তে লাগলো ততই যেন দুর্যোগের মাত্রাও বাড়তে লাগলো। এর মধ্যেই আমার বিপদ বাড়িয়ে চলে গেল কারেন্টও, কিন্তু অন্ধকারে বিছানা থেকে নামার মতো সাহস আমি পাচ্ছিলাম না, তাই বিছানাতেই বসে রইলাম। অবশ্য তখনও আমার বেডরুমের দরজার ঠিক বাইরে সেই তমালে রেখে যাওয়া মোমবাতি জ্বলছিল। সেই হালকা আলো আসছিল আমার ঘরে। আমি ভাবছিলাম তমালের কথা অনুযায়ী
যে ঘরের বাইরে এই মোমবাতি জ্বলবে সেই ঘরে ওই আত্মা আসতে পারবে না। এর মানে হলো এই ঘরেও সে এখনো আসতে পারেনি। কিন্তু অন্য ঘরগুলোতে, সেখানে কি এখনো মোমবাতিগুলো আছে? এর মধ্যেই কলিং বেলের শব্দ শুনতে পেলাম। একটু অবাক লাগলো আমার, এই সময় আবার কে আসলো? আরো দুবার বেজে উঠল কলিং বেল, যেন যে এসেছে সে অধৈর্য হয়ে উঠেছে। তাড়াতাড়ি গিয়ে দরজা খুলতেই দেখি তমাল। মনে অসম্ভব জোর পেলাম ওকে দেখে। বললাম, তুমি তুমি এখন এখানে? তুমি তো বলেছিলে কাল আসবে। তমাল বলল, একটা সমস্যা হয়ে গেছে, কোনোভাবে তোমার তাবিজটা অশুদ্ধ হয়ে গেছে, ওটাকে শুদ্ধ করতে হবে, তাড়াতাড়ি দাও ওটা আমাকে। আমি বললাম, দিচ্ছি, কিন্তু তুমি ভেতরে এসো। তমাল বলল, না না না, এখন ভেতরে কোনো সমস্যা আছে আমার। তোমার ঘরে যে আমি সুরক্ষা চক্র তৈরি করেছি মোমবাতি দিয়ে, সেটা ভেঙে যেতে পারে। তুমি এখানেই দাও, 1 মিনিটের কাজ তো। আমি তাড়াতাড়ি তাবিজ খুলে তমালের হাতে দিয়ে দিলাম। তমাল হাত সরিয়ে নিল আর তাবিজটা পড়ে গেল মাটিতে। আমি একটু বিরক্ত হয়ে তমালের হাতের দিকে তাকালাম। কোথায় তমালের হাত? এটা তো সেই হাত যা প্রতি মুহূর্তে আমাকে ভয় দেখিয়ে চলেছে। সে দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল আমার। বুঝতে পারলাম খুব বড় ভুল করে ফেলেছি আমি। তাড়াতাড়ি তাবিজটা নিতে গেলাম, তখনই একটা হাওয়ার ধাক্কায় ঘরের ভিতর ছিটকে পড়লাম আর আমার হাতে লেগে মোমবাতিটা নিভে গেল। একই সাথে বন্ধ হয়ে গেল দরজাটাও। তারপরে শুনতে পেলাম তার হাসির শব্দ। ঘরের দেয়ালে দেয়ালে যেন ধাক্কা খেয়ে আমার কাছে ফিরে আসতে লাগলো সেই বিকট শব্দ। হঠাৎ আমার চোখে পড়লো কিচেনের দিকের মোমবাতিটা জ্বলছে। তার মানে এখন ওটা একমাত্র নিরাপদ জায়গা। তাড়াতাড়ি উঠে কিচেনের দিকে যাব বলে এগোতেই আমার সামনে এসে দাঁড়ালো তমাল, বা বলা ভালো তমালের রূপে থাকা সেই আত্মা। হিংস্র চোখে আমার দিকে তাকিয়ে বলল, এবার কি করবি তুমি? কে বাঁচাবে তোকে? না হইল তাবিজ, না হইল মোমবাতি, শুধু তুই আমার। কথা শেষ করে বিকট শব্দে আবার হেসে উঠল সে। দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ মরিয়া হয়ে ওঠে। আমিও এবার মরিয়া হয়ে চেঁচিয়ে উঠলাম, কি চাও তুমি? কেন এইভাবে বিরক্ত করছো আমাকে? কেন এমন করছো আমার সাথে, বলো? আমি কি চাই শুনবি? তোর রক্ত, তোর মাংস, তোর আত্মা। আমি ঘড়ির দিকে তাকালাম, দেখি 8:30 বাজে। আমার দেখা দেখি তমাল রূপী আত্মাও সেদিকে তাকালো। আমি আমার মোবাইলটা তুলে নিয়ে এই সুযোগে কিচেনের দিকে পা বাড়ালাম, কিন্তু ঠিক সেই মুহূর্তে আবার একটা হাওয়া আমাকে মেঝেতে ফেলে দিল। জ্ঞান হারাবার ঠিক আগের মুহূর্তে শুনতে পেলাম কেউ আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে বলছে, প্রতিশোধের খেলা শুরু হয়ে গেছে, এবার শুধু এগিয়ে যাওয়ার পালা। অনেক কাজ করতে হবে তোমাকে। যখন জ্ঞান ফিরল তখন আমি দেখলাম একটা ঘরের মধ্যে পড়ে আছি। যদিও ওই ঘরটা আমি চিনতে পারলাম না। ঘরের ভিতর একদিকে আগুন জ্বালিয়ে যজ্ঞ চলছে, সেই ধোঁয়ায় ভরে আছে খোটা ঘর। একজন কালো শাড়ি পরিহিত মহিলা দুর্বোধ্য ভাষায় কি সব মন্ত্র পড়ে চলেছেন। তার ঠিক পাশেই একটা বাচ্চাকে শুইয়ে রাখা হয়েছে। বাচ্চাটার পরনের পোশাকটাও কালো রঙের। ওই মহিলা হঠাৎ একটা ছুরি তুলে নিলেন, তারপর নিজের একটা হাত কেটে ফেললেন। আরেক হাত দিয়ে ওই কাটা হাতের অংশটা তুলে নিয়ে আহুতি দিয়ে দিলেন যজ্ঞে। তারপর বাচ্চাটার কানের কাছে মুখ নিয়ে বললেন, মানুষ মরে, তন্ত্র মরে না। ওরা আমাকে মারতে চায়, কিন্তু আমার তন্ত্রকে ওরা মারতে পারবে না। আমার তন্ত্র আমার সব শক্তি
আমার এই হাতের মধ্যেই থাকবে, আর এটাই তোমারও শক্তি হয়ে উঠবে। এই হাত শুধু তোমার বশেই থাকবে, একে তুমি তোমার অংশ করে নিও। মনে রেখো, তুমি আমার একমাত্র উত্তরাধিকারী। নিজের কর্তব্যকে কোনো দিন অবহেলা করো না, কোনো দিনও না। কথা শেষ করে উনি নিজের কপালের তিলক বাচ্চাটার কপালে লাগিয়ে দিতে গেলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘরের দরজাটা খুলে গেল। উজ্জ্বল সূর্যালো ঘরে প্রবেশ করলো। সেই আলোতে চোখ বন্ধ হয়ে এলো আমার। যখন চোখ খুললাম তখন দেখি একজন লোক ঘরে ঢুকে পড়েছেন, আর তার সাথে আছেন একজন সন্ন্যাসী। ওনারা ঘরে ঢোকার মুহূর্তে আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম বলে মুখ দেখতে পাইনি ওনাদের। ঘরে ঢুকেই ওনারা ওই মহিলার সাথে তর্কে জড়িয়ে পড়লেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে ওনাদের কথা আমি বুঝতে পারছিলাম না। আমার কানে শুধু রিনরিন করে একটা আওয়াজ আসছিল। হঠাৎ ওই সন্ন্যাসী একটা ছুরি বসিয়ে দিলেন ওই মহিলার বুকে। তারপর মন্ত্র পড়তে পড়তে চারিদিকে জল ছেটাতে শুরু করলেন। ততক্ষণে সঙ্গে থাকা ভদ্রলোকটি বাচ্চাটিকে কোলে তুলে নিয়েছেন। সন্ন্যাসী ঘরের দরজা পর্যন্ত জলের একটা রেখা তৈরি করলেন। তারপরে ইশারায় লোকটিকে বাইরে চলে যেতে বললেন। লোকটি বাচ্চাটিকে নিয়ে বেরিয়ে যেতেই ওই মহিলার লাশের উপরেও সন্ন্যাসী কিছুটা জল ঢেলে দিল। সঙ্গে সঙ্গে সেই লাশটা ছাইতে পরিণত হলো। সন্ন্যাসী ওই ছাইটা একটা পাত্রে ভরতে শুরু করলেন। ঠিক সেই সময় কাছেই কোথাও একটা খুব জোরে বাজ পড়ল, আর সাথে সাথেই ঘরে একটা উজ্জ্বল আলো জ্বলে উঠল। প্রথমে আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু একটু পরেই অবাক হয়ে দেখলাম আমি বেডরুমে আমার বিছানায় শুয়ে আছি। কিছুতেই বুঝতে পারলাম না আমি কিভাবে এখানে এলাম। পাশের টেবিলে মোবাইলটা রাখা ছিল, সেটা হাতে নিতেই আরও অবাক হলাম আমি। সেখানে সময় দেখাচ্ছে 8:30, অথচ আমার উপর যখন ওই হাত আক্রমণ করে তখনও 8:30টাই বাজছিল। তাহলে মাঝের ঘটনাগুলো ঘটলো কখন? সেগুলো যদি স্বপ্ন হয়ে থাকে তাহলে সময় তো থেমে থাকার কথা নয়। আমি উঠে বাথরুমে গিয়ে চোখ মুখে জল দেব বলে কল খুললাম, কিন্তু জল কোথায়? কল থেকে বেরিয়ে এলো রক্তের স্রোত। তাড়াতাড়ি কল বন্ধ করে দিলাম আমি। সেই ভয়ঙ্কর রাতটা কেমন করে কাটলো সেটা শুধু আমিই জানি। সকালবেলা রোহিত, রনিত আর তমাল এলো। সবকিছু খুলে বললাম ওদের। তমাল সবকিছু শুনে বলল, আচ্ছা স্বপ্নময়, তুমি কোন ঘরে ওই মহিলাকে দেখেছো সেটা কি বুঝতে পেরেছো? আমি ঘাড় নাড়লাম। না, আমি ওই রকম ঘর কোনোদিন দেখিনি, কখনো যাইও নি ওরকম কোথাও। তমাল বলল, কিন্তু আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে ওই ঘরের সাথে কোনো না কোনো যোগ তো আছে। না, আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না, আরো কিছু জানতেই হবে। আজ একটু সতর্ক থেকো তোমরা। আমার মন বলছে আজ সে কিছু সংকেত দেবেই তোমাকে। রোহিত একটু অবাক হয়ে বলল, তুই এতটা নিশ্চিত কিভাবে হচ্ছিস? তমাল বলল, কাল যখন এত কিছু ওই আত্মা দেখিয়েছে তখন নিশ্চয়ই সে কিছু বোঝাতে চাইছে স্বপ্নময়কে, কিন্তু স্বপ্নময় এখনো সবকিছু বুঝতে পারেনি। তাই ওই আত্মা আবার চেষ্টা করবে। কাল তো অমাবস্যা, নিশ্চয়ই ওই আত্মা কালকের মধ্যেই সব বলবে, কারণ অমাবস্যা ওদের জন্য খুবই বিশেষ একটা দিন, আর আমার জন্য। আর ওই আত্মার যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে তাহলে কালকেই সেটা পূরণ করার চেষ্টা করবে, আর আমিও চেষ্টা করব কালকেই ওকে শেষ করার। কথা শেষ করে আমার দিকে তাকিয়ে হঠাৎ চমকে উঠল তমাল। তারপর একটু অবাক হয়ে বলল, উত্তরা কে? এরকম একটা অদ্ভুত প্রশ্ন শুনে একটু অবাক হলাম আমি, কিন্তু এই একই প্রশ্ন আবার করলো তমাল আমাকে। তমালের প্রশ্ন শুনে দেখলাম রনি তার আকাশও তমালের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি বললাম, এটা কেমন প্রশ্ন তমাল? আর উত্তরা নামটা তো আগে কখনো শুনিনি, আর এই নামের সাথে আমার কি সম্পর্ক হতে পারে? তুমি ঠিক বলছো, এই নাম তুমি কখনো কারো কাছে শোনোনি? হ্যাঁ তমাল, আমি সত্যি বলছি, এই নামে আমার পরিচিত তো কেউই নেই। তমাল একটু হেসে বলল,
মহাভারতে অভিমন্যুর স্ত্রীর নামও কিন্তু উত্তরাই ছিল। আকাশ একটু বিরক্ত হয়েই বলল, তুই কি মজা করছিস তমাল? এখানে মহাভারতের কথা আসছে কেন? আমি শুধু এটাই বোঝাতে চাইছি, যেমন একই নাম তো অনেকেরই হতে পারে, তেমনি এই নামটা অনেক মেয়েরই হতে পারে। তাদের মধ্যে এমন কি কেউ আছে যে এখানে এসেছিল, আর তার সঙ্গে কি সুপ্রময়ের কোনো শ্রদ্ধতা রয়েছে? বিশ্বাস করো, এখানে উত্তরা নামে কেউই আসেনি। তোমরা ছাড়া এখানে আর কেউই আসেনি, আর কেই বা আসবে? কেউ তো একটা এসেছিল অবশ্যই, না হলে ওই নামটা তুমি নিশ্চয়ই লিখে রাখোনি নিজের বাড়ির মধ্যে। তমাল যেদিকে ইশারা করলো সেদিকে তাকিয়ে আমরা কিছুক্ষণের জন্য নিজেদের ভাষা হারিয়ে ফেললাম। ঘরের সিলিংয়ে বড় বড় করে লেখা আছে একটা নাম, উত্তরা। আকাশ বলল, অত উঁচুতে কে এসব লিখলো, আর কিভাবেই বা লিখলো? কে লিখেছে সেটার থেকেও এখন বেশি গুরুত্বপূর্ণ এটা ভাবা যে সে কেন লিখেছে। তোমার কি মনে হয় তমাল, এসবের কারণ কি? দেখো, শুধু শুধু তো আর এটা লেখা হয়নি, এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ তো আছে। এটা কোনো সংকেত হতে পারে যার মাধ্যমে আমাদের কিছু বোঝাবার চেষ্টা করছে। এই উত্তরা নামের সাথে নিশ্চয়ই ওই আত্মার কোনো না কোনো যোগাযোগ রয়েছে। তুমি আরও একবার ভালো করে ভেবে দেখো তো, উত্তরা নামে কাউকে চেনো কিনা। বিশ্বাস করো তমাল, আমি সত্যি এই নামে আর কাউকে চিনি না। তমাল জোরে জোরে মাথা নাড়ল। সেটা তো কোনো মতেই হতে পারে না। নিশ্চয়ই তোমার সাথে এই উত্তরার কোনো সংযোগ রয়েছে বা আছে। ভাবো সমরেশ, ভাবো, আরো ভালো করে ভাবো। তুমি কে উত্তরা? তোমার কোনো আত্মীয়, কোনো বন্ধু? তমালের কথা শুনে আমি আমার স্মৃতি হাতড়াতে শুরু করলাম, কিন্তু অনেক ভেবেও এই নামে কাউকে খুঁজে পেলাম না। তখন রনিত বলল, আচ্ছা, একটা কাজ করা যেতে পারে তো সমরেশ, তুই তোর বাড়িতে খবর দে। হয়তো উত্তরে এমন কেউ যাকে তুই চিনিস না, কিন্তু তোর বাড়ির লোক চেনেন। তমাল লাফিয়ে উঠল কথাটা শুনে। বাহ, এটা তো দারুণ আইডিয়া। সমরেশ, তুমি এই ব্যাপারে তোমার বাবা মায়ের সাথে কথা বলো, কিন্তু তোমার সাথে যা যা ঘটেছে সেগুলো ওনাদেরকে এখন বলো না। ওনাদেরকে কোনোভাবে আসতে বলো এখানে। এরকম তো হতেই পারে যে তোমার কোনো আত্মীয় ছিলেন এই নামে, অথবা ওনাদের কোনো পরিচিত বন্ধুও তো থাকতে পারেন। আমি একটু চিন্তায় পড়লাম ওদের কথা শুনে। আমাকে চুপ করে থাকতে দেখে তমাল বলল, কি হলো, তোমার কি কোনো আপত্তি আছে আমাদের প্রস্তাবে? আমি বললাম, আমার চিন্তা হচ্ছে তমাল, এখানে সবকিছু এরকম অস্বাভাবিক হয়ে আছে। যখন তখন ওই হাতের মালিক যাকে তাকে আক্রমণ করছে। এর মধ্যে ওদের আসতে বলবো এখানে? যদি কোনো বিপদ ঘটে যায়, যদি ওই আত্মা রেগে গিয়ে ওদের কোনো ক্ষতি করে? চিন্তা করো না, এরকম কিছুই হবে না। তুমি কিভাবে নিশ্চিত হয়ে বলছো? তোমাকে তো মারতে গিয়েছিল। মারতে নয়, ভয় দেখাতে চেয়েছিল। আত্মার সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? যদি তোমাকে মারারই হতো তাহলে অনেক আগেই মেরে ফেলতে পারত, আর তার থেকেও সহজে তোমাকে মেরে ফেলতো সেই প্রথম দিন। ও আমাদের ভয় দেখাচ্ছিল যাতে আমরা তোমাকে না নিয়ে যাই। আরে তুমি বুঝতে পারছো না কেন? ও যদি তোমাকে সত্যিই মেরে ফেলতে চাইতো তাহলে কি আমরা তোমাকে আর রেখে যেতাম এখানে? ও আমাকে মারতে চায় না। না, ও তোমাকে কিছু জানাতে চায়, তোমাকে দিয়ে কিছু করাতে চায়। তোমাকে মেরে ফেললে ওর উদ্দেশ্য সফল হবে কিভাবে? কিন্তু তবু যদি মা বাবার সাথে ওনাদের কিছুই হবে না। এখনো পর্যন্ত আমি যা যা বলেছি তার একটাও ভুল প্রমাণিত হয়েছে কি? এবারও বলছি, দেখো, ওনাদের কিচ্ছু হবে না। আমি যতদূর বুঝতে পেরেছি, ওই আত্মাও চায় তুমি সব সত্যিটা জেনে যাও, না হলে আগের দিন তোমাকে ওইসব দেখাতো না, আজ উত্তরা নামটা লিখে দিয়ে যেত না সে। আমি একটু চুপ করে রইলাম। নিজের মনকে বোঝালাম যে আর কোনো উপায় নেই। এই আত্মার থেকে মুক্তি পেতে গেলে সব সত্যি জানাতেই হবে। তারপর মোবাইলটা হাতে তুলে ফোন করলাম বাড়িতে ফোন করে বাবা আর মাকে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসতে বললাম, কারণ এই রহস্য ভেদ করতে হলে ওদের খুব বেশি প্রয়োজন ছিল।
ওরা জানালো সন্ধ্যের মধ্যে চলে আসবে। তমাল সেটা শুনে বেশ খুশি হলো। ও নিজেও চাইছিল আজই যেন সব রহস্যের সমাধান হয়ে যায়। আর তার একটা বড় কারণ ছিল পরের দিন অমাবস্যা। সেই দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে বিপদ বাড়তে পারে। রনিত কিচেনে আমার জন্য রান্না করছিল। আমি সেই সুযোগটা নিতে চাইলাম। ওদের বললাম এখানেই থেকে যেতে, কিন্তু তমাল রাজি হলো না। সে চায় আমি একা থাকি, তাহলে নাকি আমি ওই আত্মার বিষয় জানতে পারবো। তাছাড়া এমনিতেও বাবা মা আসার আগে তমালের আর কিছুই করার ছিল না। ওরা চলে গেলে আমি ভাবলাম চুপচাপ লাঞ্চ করে ঘুমিয়ে পড়বো, তাহলেই আর কোনো সমস্যা হবে না। কিন্তু মানুষ ভাবে এক আর হয়ে যায় আর এক। গল্পের বাকি অংশ শুনবেন পরবর্তী পর্বে। শুনছিলেন লেখিকা সেনজ্যোতি ঘোষের কলমে হাত, প্রথম পর্ব। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আজকের মতো এই পর্যন্তই। আগামী শনিবার আপনারা শুনবেন এই গল্পের শেষ পর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার।